জনাব আমির হামজা এমপি উনি আজকে আদালতে এসেছিলেন আগাম জামিন প্রার্থনা করে। আপনারা জানেন যে সিরাজগঞ্জের একটি আদালত একটি ওয়ারেন্ট জারি করেছিল। বর্তমান সরকারের একজন মাননীয় মন্ত্রী ওনার ব্যাপারে একটা মন্তব্য করেছেন এবং তার পক্ষে সিরাজগঞ্জ বারের একজন আইনজীবী একটি মামলা করেছেন পেনাল কোডের 3টি সেকশন দিয়ে। তো তার প্রেক্ষিতেই আজকে আগাম জামিন নেওয়ার জন্য আমরা এসেছিলাম। আদালত শুনানি করেছেন, করে আমাদেরকে আগাম জামিন দিয়েছেন 8 সপ্তাহ অথবা টিল কনক্লুশন অফ দ্য ট্রায়াল, অথবা মামলা শেষ হওয়া পর্যন্ত, এবং একটি রুলও জারি করেছেন। আর এই সময়ের পরে তিনি পরবর্তীতে উপযুক্ত সময়ে সিরাজগঞ্জের আদালতে গিয়ে উনি আত্মসমর্পণ করবেন। তো এই আদেশটি আজকে পেয়েছেন এবং আমরা প্রত্যাশা করব যে এই আদেশটি আমরা আজকে একটি আইনজীবী সার্টিফিকেট দিয়ে দিচ্ছি ওনাকে। উনি আজকেও সংসদে অংশগ্রহণ করবেন, গতকালকেও সংসদে অংশগ্রহণ করেছেন। তো এই আদেশের মাধ্যমে আপাতত ওনার বিরুদ্ধে যে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছিল তার কার্যকারিতা থাকলো না। ফলশ্রুতিতে পরবর্তীতে আদালতের আদেশ কমিউনিকেট হয়ে যাওয়ার পরে সংশ্লিষ্ট আদালত সিরাজগঞ্জে আমরা কবে যাব, কিভাবে যাব, এটা পরবর্তীতে আপনাদেরকে উপযুক্ত সময়। জি, মামলার ঘটনা হয়েছে বলেছেন ওনারা শরীয়তপুরে। মামলাটা দায়ের করেছেন সিরাজগঞ্জে। যার ব্যাপারে তিনি মন্তব্য করেছেন বলে অভিযোগ করেছেন তিনি মামলা দায়ের করেন। মামলা দায়ের করেছেন তার ওয়ে সিরাজগঞ্জের আদালতের একজন বিজ্ঞ আইনজীবী, তার নাম মিস্টার হুমায়ুন কবির। তো এটি আসলে মানহানির মামলা এভাবে করা যায় না, নিয়ম নাই। বাংলাদেশের আইনেও এটা প্রচলিত না। ভারতীয় উপমহাদেশের আইনে মানহানির মামলা তাকেই করতে হয় যার মানহানি হয়েছে তার। একজনের মানহানির জন্য আরেকজন মামলা করা যায় না। এটি ভুল, এটা আইনের ভুল প্রয়োগ হয়েছে। নিশ্চয়ই আজকে যে আদেশ হয়েছে আমরা সাবমিশন রেখেছি, হাইকোর্টের সিদ্ধান্ত দিয়েছি, ভারতীয় উপমহাদেশের সিদ্ধান্ত দিয়েছি, এগুলো আদালতের কাছে জানাও আছে। আমার মনে হয় আদেশের ভিতরে এগুলো রিফ্লেক্টেড হবে যে তিনি কিভাবে এই আদেশটা দিচ্ছেন। মন্তব্যটা কি করেছেন? মন্তব্য করেছেন ধর্মবিদ্বেষী বলেছেন। তো এটিকে উনি যদি আঘাতপ্রাপ্ত হয়ে থাকেন সংশ্লিষ্ট ব্যক্তি, তাহলে আইনের বিধান অনুযায়ী তাকেই সেই মামলা দায়ের করতে হবে। কিন্তু মামলা দায়ের করে ফেলেছেন আরেকজন, এটা আইনে অ্যালাউড না। এটা দেখেন, একটা মামলা দুইভাবে রুজু হয়। একটা থানায় রুজু হয়, এটাকে বলে জিআর কেস, আর একটা কোর্টে রুজু হয়, এটাকে বলে সিআর কেস। যেটা থানায় রুজু হয় এটা চার্জশিট দিয়ে শেষ হয়, আর যেটা কোর্টের রুজু হয় এখানে তো চার্জশিট করার কিছু নাই, সেখানে চার্জ ফ্রেমিং হয়। তো এই দুইটা রুটের কথাই আপনারা দেখবেন। আইনজীবী, আমাদের সিনিয়র আইনজীবী জেডাই খান পান্নার মামলায় আমাদের হাইকোর্ট ডিভিশন, আপিলের ডিভিশন ওনাকে এইভাবেই জামিন দিয়েছেন টিল সাবমিশন অফ দ্য চার্জশিট। কিন্তু টিল সাবমিশন অফ দ্য চার্জশিট তো এখানে নাই, কারণ এই মামলাটা তো হয়েছে কোর্টে, এটা তো আর কোনো পুলিশ স্টেশনে মামলা হয়নি। সেই জন্য ওই রুটটা হলো 191(1), 191(1)B। সেই রুটটা হলো কি? সেই রুটটা হলো টিল কনক্লুশন অফ দ্য ট্রায়াল। পরবর্তী ফ্রেম কি? ওনার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, পরবর্তী স্টেপ কি? চার্জ ফ্রেম করা। এর পরবর্তী স্টেপ কি? ট্রায়াল করা। তো এই জন্য এই আলোচনাটাই সেখানে হয়েছে। এটা খুব টেকনিক্যাল আইনি আলোচনা। যে অর্ডারটা হলো ওনাকে আগাম জামিন দিয়েছেন 8 উইকস অর টিল কনক্লুশন অফ ট্রায়াল। তারপরে উনি সিরাজগঞ্জে গিয়ে সারেন্ডার করবেন। এটা ডিপেন্ডিং অন সার্কামস্ট্যান্সেস। ট্রায়াল কবে শুরু হয়, কখন শুরু হয়, তা তো আনসার্টেন, আমরা তো জানি না। এই জন্য বাকিটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। অলসো